আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। অবশ্যই এখন ভালো থাকারই সময়, মাত্র এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সামনে এখন একটু বেশ ফ্রি টাইম রয়েছে এবং এই ফ্রি টাইমে যত বেশি মজা করতে হবে। বাট পাশাপাশি এই ফ্রি টাইমে তোমাদের মধ্যে অনেকের মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাইয়া এসএসসি পরীক্ষার মতোই কি এইচএসসি পরীক্ষা? এইচএসসি পরীক্ষার সিলেবাসগুলো কীরকম হয়? এইচএসসি পরীক্ষায় কোন টপিকটা পড়তে হবে, কি করতে হবে, আমাদের কলেজ লাইফের স্টার্টিংটা আমি কীভাবে স্মুথ করতে পারি, একটু যদি গাইডলাইন দিতেন। এবং এই গাইডলাইন দেওয়ার আগে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে সবচেয়ে বেশি কথা বলা দরকার, সেটা হচ্ছে এইচএসসির টপিকগুলো আসলে কীরকম। টপিকের একটা আইডিয়া থাকা জরুরি না? কারণ খুবই সিম্পল যদি বলি, আমি যদি হচ্ছে কি বাজারে চাল কিনতে যাই, প্রথমে কিন্তু আমি চালগুলো ধরে দেখি যে চালটা কেমন, দেন ভালো লাগলে আমি হয়তো কিনে ফেলতেছি। এখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা ব্যাপারটা এমন হচ্ছে, তুমি তো গিয়ে চাল কেনার মতো ভালো না লাগলে কিনবা না, ব্যাপারটা এমন না, তাই না? তোমার কিন্তু পুরাটা জিনিসই আসলে নিতে হবে। বাট শুরুতেই তুমি যদি একটু চাল পরীক্ষা করার মতো টপিকগুলো পরীক্ষা করে নিতে পারো, তাহলে খুব ভালো হয় না? এক্স্যাক্টলি। তাই এই জিনিসটা করার জন্য তোমাদের সুবিধার্থে এবং তোমাদের মনের ওই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমি নিয়ে আসছি এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে সম্পূর্ণ ফ্রি ক্লাস। এবং এই টপিকটা কি? টপিকটা হচ্ছে কি আমার সোনার তরী, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রিমেম্বার, সোনার তরী এমন একটা টপিক যেখান থেকে এইচএসসিতে প্রশ্ন আসে, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়, তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা হচ্ছে অংশগ্রহণ করবা, সেখানের প্রশ্ন এসেছে বেশ কয়েকবার। তাই চলো দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করি। তবে হ্যাঁ, আজকের এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিতে চাই আজকের এই ক্লাসে আমরা আসলে কি কি জিনিস পড়াবো। তো কয়েকদিনের মধ্যে তোমাদের আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে, পেইড ব্যাচ শুরু হয়ে যাবে, এগুলো আমরা পরে কথাবার্তা বলবো। ওই পেইড ব্যাচের কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আমরা যদি দেখি একদম স্টার্টিংয়ে কবি পরিচিতি নিয়ে আলাপ আলোচনা করবো, কিছু হলো এমসিকিউ সলভ করবো। এমসিকিউ সলভ করতে করতে কবিতার ভিতরে কি আছে টুকটাক বুঝাবো। কবি পরিচিতির পরে আমরা হচ্ছে শব্দার্থগুলো ভালো করে পড়বো, কারণ একটা জিনিস তোমরা খুবই ভুল করেছো এসএসসিতে, শব্দার্থ টিকা মিস দিয়ে পড়ে গেছো। এসএসসি তো পার করে গেছো, বাট এইচএসসি পার করা এত সহজ না। শব্দার্থ টিকা খুব ভালো করে পড়তে হবে। সো হাউএভার শব্দার্থ গেল, এরপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি, আমাদের এখানে হলো শব্দার্থর পরে আসে মূল কবিতা। আমাদের মূল কবিতা না অনেক মজা করে আমরা পড়াই। দেখো, আমাদের মূল কবিতা থাকে কিছুটা মাকড়সার জালের মতো। যেরকম এই যে মূল কবিতার একটা অংশ, এই শব্দটা দিয়ে কি বোঝায়, ওই শব্দটা দিয়ে কি বোঝায়, এরকম প্রত্যেকটার একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমাদের ক্লাসের স্লাইডের মধ্যেই থাকে। এবং এতে করে যেটা হয়, একটা স্টুডেন্ট যখন হচ্ছে কি পড়তে নেয়, তার আসলে কোনো কনফিউশনই থাকে না যে কি হচ্ছে কি না হচ্ছে। একটা শব্দের অর্থ বোঝার জন্য বারবার পেজ উল্টিয়ে শব্দার্থ টিকা দেখা লাগে না, একটা মিনিং বোঝার জন্য বারবার পেজ উল্টিয়ে পাঠ পরিস্থিতি দেখা লাগে না। এক স্লাইডের মধ্যে আমরা আসলে সব কিছু নিয়ে আসি। ওকে, তো এভাবে আমাদের পুরো যে কবিতাটা রয়েছে, পুরো কবিতাটা আমরা শেষ করব। পাশাপাশি হচ্ছে কোন লাইনটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা বলে দিব। এবং এর পাশাপাশি পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি পড়ার পরে একটা সিকিউ সলভ করব। সিকিউ সলভ করে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসছিল, সেগুলো নিয়ে আমরা সলভ করব। অর্থাৎ একই ক্লাসে বোর্ড কোশ্চেনও সলভ করতেছি, সিকিউ সলভ করতেছি, আর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসা এমসিকিউ সলভ করতেছি, একদম একসাথে প্রিপারেশন। তাহলে চলো আমরা দেরি না করে এখনই আমাদের যে মূল ক্লাসটা রয়েছে, মূল ক্লাসে ঢুকে যাই। বাচ্চারা, মূল ক্লাস শুরু করার আগে আমাদের যে পেইড ব্যাচটা শুরু হবে, সেই পেইড ব্যাচটা দেখো, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের ক্লাসগুলো হবে 10 মিনিট স্কুলের অ্যাপ বা ওয়েবসাইটে। বেসিক সহ সিকিউ এবং এমসিকিউ ক্লিয়ার করব। এবং এই এমসিকিউ যখন ক্লিয়ার করব, এখানে যখন আমরা বোর্ডও পড়ব, ঠিক তেমনি আমরা অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। এবং প্রতিটা ক্লাসের সাথে থাকবে দাগানোর লেকচার স্লাইড, যেরকম আজকের এই স্লাইডটা কিন্তু আমি দাগাবো। এই স্লাইডগুলো কিন্তু তুমি যখন পেইড ব্যাচের ক্লাসে আসবা, সেই পেইড ব্যাচের প্রত্যেকটা ক্লাসে টিচাররা দাগাবে, ওই দাগানোর স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবা।
তারপর রেকর্ডেড ক্লাস, কোনো কারণে যদি তোমাদের কোনো ক্লাস মিস হয়ে যায় পেইড ব্যাচে, সেই ক্লাসটা কিন্তু পরে তুমি চাইলে রেকর্ডেডও দেখে নিতে পারবা। রয়েছে আর্কাইভ ক্লাস, অর্থাৎ তোমাদের সিনিয়র ভাই আপুদের যে ক্লাসগুলো সেটা তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের রয়েছে ডেইলি, মান্থলি এবং হচ্ছে গিয়ে টোটাল একটা মডেল টেস্ট। তার মানে আমি ডেইলি এক্সাম দিচ্ছি, মান্থলি এক্সাম দিচ্ছি, ফাইনালি গিয়ে একটা তোমার মডেল টেস্ট দিচ্ছি, একদম 100% প্রিপারেশন আমরা নিশ্চিত করতেছি। রেগুলার কিউএনএ সেশন করবো। সাপোজ একটা প্রশ্ন, ভাইয়া সোনার তরী কবিতায় তরি বলতে কি বোঝায়, কালস্রোত বলতে কি বোঝায়, বুঝি নাই ক্লাসে, আবার একটু বললে ভালো হয়, এই কোশ্চেনটা কোথায় করবা? আমাদের ডেইলি আমরা হচ্ছে উইকলি কিউএনএ সেশন নিব। সেই কিউএনএ সেশনে তোমাদের টিচারদের সাথে তুমি সরাসরি কথা বলার সুযোগ পাবা, তখন তুমি আসলে টিচারদের সাথে জিনিসটা জিজ্ঞাসা করে নিতে পারবা। ফেসবুকে আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, সেই ডিসকাশন গ্রুপে তুমি কিন্তু কমিউনিকেট করতে পারবা যদি তুমি আমাদের পেইড ব্যাচে আসো। এরপর রয়েছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান স্টপ সলিউশন, দ্য মাস্টার বুক। এই মাস্টার বুকের সব কিছুই খুবই সুন্দরভাবে তোমাদের সাজিয়ে দিব, যেটা পড়ার মাধ্যমে তোমাদের এইচএসসি টু অ্যাডমিশনের জার্নিটা হয়ে যাবে একদম সহজ পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। অ্যান্ড পেইড ব্যাচের স্টুডেন্টরা যখনই আমাদের ডেইলি মান্থলি এক্সামে ভালো করবে, তখন কিন্তু ওদেরকে আমরা টি শার্ট দিই, সার্টিফিকেট দিই, টিচারদের সাইন করা হচ্ছে কি তোমার লেটার পাঠাই, সব কিছু মিলে ওরা কিন্তু প্রতি মুহূর্তেই গিফট পেতে থাকে। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, আমাদের 10 মিনিটস করে বাংলা ডিপার্টমেন্টের টিচাররা পার্সোনালি অনেক রকমের গল্পের বইও গিফট করে যদি তুমি ভালো করতে পারো। সো অনেক সুযোগ আছে টিচারদের কাছ থেকে গিফট পাওয়ার। হয়েছে অনেক কথাবার্তা, তাহলে চলো এবার আমাদের যে মূল কবিতাটা রয়েছে, মূল কবিতার মধ্যে আমরা ঢুকেছে। সোনার তরী কবিতাটা লিখেছেন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ তিনি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে। একটা কথা তোমাদেরকে বলি, রবীন্দ্রনাথ নজরুল মধুসূদন দত্ত জসিমউদ্দিন আর হচ্ছে গিয়ে ওই দিক থেকে জীবনানন্দ, 1 2 3 4 5, এই যে 5টা নাম লিখলাম, এই 5টা কবির যে তোমার জন্মসাল আর মৃত্যুসাল রয়েছে অবশ্যই মনে রাখবা। এই 5টা কবি, এটা বাদে বাকিদের জন্মসাল আর মৃত্যুসাল অতটা গুরুত্বপূর্ণ না, বাট এদের সহ বাকিদের যে তোমার সাহিত্যকর্মগুলো রয়েছে এগুলো মনে রাখতে হবে। তো আসি এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জিনিস বলা হয়েছে, মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোম্যান্টিক এই কবির কবিতার মূল সুর। রোম্যান্টিক একজন কবি ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার জায়গা থেকে কিন্তু আসলে তার কবিতাগুলোর মধ্যে রোমান্টিসিজমকে বের করে আনতে চেয়েছেন। অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন তার কবিতার মধ্যে আসলে তোমার প্রাকৃতিক যে সৌন্দর্যতা রয়েছে সেই সৌন্দর্য নিয়েও কিন্তু কথাবার্তা বলেছেন। এখন একটা প্রশ্ন, এটা তোমাদের আসছে পাঠ পরিচিতি থেকে। সোনার তরী কবিতার যে পাঠ পরিচিতি রয়েছে সেই পাঠ পরিচিতি থেকে প্রশ্নটা কি, তোমার সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তোমার হলো গিয়ে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমীর প্রভাবন অক্ষরবৃত্ত, নাকি হচ্ছে গিয়ে তোমার তীরাধীন অক্ষরবৃত্ত? দেখো প্রশ্নটা আসলে কিন্তু রাজশাহী বোর্ড 2022-এ। এটার অ্যান্সার হচ্ছে কি মাত্রাবৃত্ত, অর্থাৎ পাঠ পরিচিতি পড়াটা ফরজ। তুমি যদি ঠিকঠাক মতো পাঠ পরিচিতি না পড়ো তাহলে কিন্তু তুমি অনেক মার্ক ছেড়ে দিয়ে আসবা। এরপর দেখি, কবিতা ছাড়াও ছোট গল্প, নাটক, উপন্যাস অনেক কিছু হলো তিনি রচনা করেছেন। তিনি মাত্র 15 বছর বয়সে তার প্রথম যে কাব্য রয়েছে বনফুল, এটা হলো প্রকাশ করেন এবং পরবর্তী গীতাঞ্জলি, যেটাকে তোমার ট্রান্সলেট করার পরে নাম করা হয় সং অফরিংস, এই সং অফরিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দের প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী হিসাবে কাজ করেছেন। বাংলা ছোট গল্পে তিনি কি হিসাবে কাজ করেছেন? পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। গেল।
এখন আমাদের এখানে দেখতে পাচ্ছ তার কিছু কাব্যগ্রন্থ লেখা আছে। এইখানে যে কাব্যগ্রন্থগুলো লেখা রয়েছে তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমাদের একই সাথে এইচএসসি ও অ্যাডমিশন এই দুটাই কভার হয়ে যাবে। আমরা আসলে আমাদের পেইড ব্যাচে কিন্তু যে শুধু এইচএসসি সেন্ট্রিক পড়াশোনা করাই ব্যাপারটা এরকম না, আমরা এমনভাবে করাই যাতে অ্যাডমিশনের কিছুটা প্রিপারেশন এখনই হয়ে যায়। কারণ এইচএসসির পরে তোমরা যখন অ্যাডমিশনে হলো গিয়ে পড়তে যাবা দেখবা যে হায় আল্লাহ এত কিছু, মাথা তো আউট হয়ে যাবে। ওই যে শকটা, ওই যে হার্ট অ্যাটাকটা, এই হার্ট অ্যাটাকটা যাতে না খাও সেই জন্যে বেসিক্যালি তোমাদের জন্য আগে থেকেই অল্প অল্প করে এই বিষয়টা নিয়ে আসছি। আচ্ছা, কাব্যনাট্য, বিসর্জন, চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী, কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন সাথে রচনা। 1961 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখন দেখি সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক। এটা ব্যাখ্যা করার আগে সোনার তরী কবিতাতে কি বলা হচ্ছে। সোনার তরী কবিতাতে দুটো বিষয় নিয়ে আলাপ করা হয়েছে, দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে কি এই কবিতার আক্ষরিক অর্থ, আর আরেকটা হচ্ছে কি এই কবিতার ভাবার্থ। এখন তোমরা বলবো ভাইয়া আক্ষরিক অর্থ আর ভাবার্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে যেটা তুমি নর্মালি হলো বলতেছো। ফর অ্যান এক্সাম্পল, আমার মাথায় ব্যথা, মাথা দিয়ে আমার তো ওই মাথাটা কি বুঝতেছি, তাই না? তার মানে এটা হলো আক্ষরিক অর্থ। আবার যদি বলি তিনি গ্রামের মাথা, তখন কিন্তু এটা আক্ষরিক অর্থ, মানে গ্রামের মাথা, গ্রামের মধ্যে হলো মানুষ একটা মাথা বসায় রাখছে, ব্যাপারটা এরকম না। কোনো একজন ব্যক্তি যিনি হলো গ্রামের প্রধান তাকে গ্রামের মাথা বলে উল্লেখ করা হচ্ছে। দ্যাট মিনস ওইটা হচ্ছে গ্রামের মাথা, যেটা সেটা হচ্ছে আমার ভাবার্থ, আর মাথায় ব্যথা হচ্ছে গিয়ে আমার আক্ষরিক অর্থ। তো সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কিসের প্রতীক? এই পুরা কবিতার মধ্যে আসলে দেখানো হয়েছে মানুষের কর্ম ও জীবনের যে অবস্থাটা, মানুষের কর্ম ও জীবনের যে অবস্থাটা সেটা ইভেনচুয়ালি দেখানো হয়েছে। বলা হচ্ছে মানুষের যে জীবনটা তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের যে কর্মটা রয়েছে সে কর্মটা আজীবন থাকবে। ফর এন এক্সাম্পল, তুমি এখন আমার এই ভিডিওটা দেখছো, তোমার আমার এই ভিডিওটা দেখে ভালো লাগছে, তুমি সোনার তরী শিখতে পারছো, তার মানে তুমি কিন্তু আমাকে চিনতে পারছো কিসের মাধ্যমে? আমাকে চিনতে পারছো কর্মের মাধ্যমে। এই যে আমি তোমাদের ফারসিম ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। 10 মিনিট স্কুলে গত 7 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি। এই যে লম্বা সময়টা তুমি কি আমাকে এর আগে কখনো চিন্তা তো না। এসএসসিতে আমার ক্লাস পেয়েছো তাই আমাকে চিনেছো, এইচএসসিতে এসে এখন সোনার তরীর ভিডিওটা দেখছো তাই আমাকে চিনেছো। ইভেনচুয়ালি এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হচ্ছে, তুমি আমাকে চিনতেছো আমার কর্মের মাধ্যমে। একদিন পর আমি এই পৃথিবীতে থাকবো না। তোমরা হয়তো যখন এই ভিডিওটা দেখতেছো তখন আমি পৃথিবীতে বেঁচে আছি কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই, তাই না? তার মানে আমার জীবনটা তো আসলে নশ্বর, আমি যে কোনো মুহূর্তেই এক্সপায়ার করতে পারি, যে কোনো মুহূর্তেই আমার কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে। বাট আমার কর্ম থাকলে তুমি আমাকে কর্ম দিয়ে অ্যাকচুয়ালি মনে রাখবা। সোনার তরী কবিতায় তাই সোনার ধান কিসের প্রতীক, এই জায়গা থেকে যখন প্রশ্নটা করা হচ্ছে, আসলে তোমার এই সোনার ধান ওয়ার্ডটা দিয়ে আমাদের যে সৃষ্টিকর্ম রয়েছে সেই সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে। আরও একটা তোমার বেসিক জিনিস বলি, এখানে দেখবা কবিতার মধ্যে যখন আমরা পড়বো দেখবা যে একজন কৃষক আছে, যে কৃষক হচ্ছে ধান কাটছে, এটা হলো কি আক্ষরিক অর্থ। কবি বলতেছেন ওই কৃষকটা হলো কবি নিজে, তার মানে এখানে কবি হচ্ছে কি ভাবার্থ। আর যে ধানটা সেটা হচ্ছে কবির সৃষ্টিকর্ম, অর্থাৎ কবি যে সাহিত্য রচনা করেছেন, নাটক উপন্যাস রচনা করেছেন সেগুলা। তার মানে আমরা যদি হলো চিন্তা করি সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? তার সৃষ্টিকর্মের প্রতীক। এবং এই সোনার ধানটা আসলে তোমার আক্ষরিক অর্থ দিয়ে তোমার ধান উদ্ভিদটাকে বুঝালেও এটা আসলে তোমার কি কবির সৃষ্টিকর্ম। আচ্ছা, এবার আসো, আমরা কিন্তু অলরেডি বলছিলাম না এমসিকিউ পড়তে পড়তে কবিতার একটু ছোট্ট ধারণা দিয়ে দিব। ধারণা কিন্তু অলরেডি পেয়ে গেছো, ওই ধারণাটা মাথার মধ্যে রাখো, এটার উপরে বেস করে আমরা মূল কবিতা পড়ো। তার আগে চলো চটজলদি করে আমরা একটু শব্দার্থ টিকাগুলো পড়ে ফেলি। গরজে, গর্জন করছে, বাঘ গজরাচ্ছে, অর্থাৎ বাঘ গর্জন করছে। এখানে গরজে বলতে মেঘ গর্জন করছে। ভাড়া
ভাড়া শব্দের অর্থ হচ্ছে কি তোমার ধান রাখার পাত্র, এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে বলা হচ্ছে ভাড়া ভাড়া। ওকে, খুর ধারা খুবই সিম্পল। আমরা ছেলেরা হলো কি যখন চুল কাটতে যাই, নাপিতরা কি করে, একটা তোমার খুর নেয়, খুর নিয়ে যে এরকম এরকম করে স্টাইল করে, তারপরে যে এদিক থেকে জুলফি কাটে, তারপর এদিক থেকে হচ্ছে তোমার চুলের মধ্যে শেপ দেয়, আলগা লোমগুলো কেটে ফেলে। খুর তো আমরা সবাই চিনি। আবার খুর দিয়ে দেখা যায় যে বাসার মধ্যে নানা রকম কাজে ব্যবহার করা হয়। ব্যাপারটা হচ্ছে খুরটা কিন্তু অনেক ধার, একটু জোরে পোঁচ লাগলে কিন্তু গল গল করে রক্ত বের হবে, তাই না? বলা হচ্ছে কবি এখানে বা যে কৃষকটা এমন একটা জায়গায় বসে আছেন যার চারপাশে হচ্ছে কি তোমার প্রচুর নদীর স্রোত, নদীর ওই স্রোতটাকে কবি ধারালো খুরের সঙ্গে তুলনা করছেন। এরপর দেখি খরপরশা মানে হচ্ছে তোমার ধারালো বর্ষার মতো, অর্থাৎ ওই যে তোমার একটা লাইন রয়েছে, ভরা নদী খুর ধারা খরপরশা, অর্থাৎ ওই নদীর যে স্রোতটা ওরা ধারালো বর্ষার সঙ্গে তিনি আবার তুলনা করেছেন। এরপর দেখি আমি, এখানে দেখবা যে কয়েক জায়গায় হলো আমি শব্দটা রয়েছে, এখানে আমি দিয়ে আক্ষরিক অর্থে তোমার কৃষককে বোঝানো হচ্ছে, আর প্রতীকী অর্থে বা ভাবার্থ বোঝাতে শিল্পস্রষ্টা কবিকে বোঝানো হচ্ছে। আমি একেলা কৃষক কিংবা শিল্পদ্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা। আমরা কবিতার একদম লাস্টে গিয়ে দেখবো মানুষের জীবন যেহেতু নশ্বর, যেটা একটু আগে হলো বললাম, একটা লোক এসে কবির সব ধান নিয়ে গেছে। কবির ধান বলতে কবির সব সৃষ্টিকর্ম নিয়ে গেছে, বাট কবিকে হলো কি নিয়ে যায় নাই, এবং কবি তোমার বিশাল এক ঝড়ের মধ্যে মৃত্যু আসি করতেছে, সেটার জন্য অপেক্ষা করতেছে। তার মানে ইভেনচুয়ালি এই পার্টিকুলার স্ট্যাটাসে যদি হচ্ছে আমরা তাকাই, আমরা দেখতে পাই যে মানুষের জীবনটা আসলে খুবই হলো গিয়ে নশ্বর, এবং এই মানুষের শেষ বেলায় প্রতিটা মানুষ থাকে একাকী। তাই এরকম একটা জায়গা থেকে আমি একেলা কৃষক কিংবা শিল্পদ্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এরপর দেখি চারিদিকে বাঁকা জল করিছে খেলা, ধান ক্ষেত্রী ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার অর্থাৎ এটা ইঙ্গিত রয়েছে। তোমাদেরকে সিনারিওটা আরেকটু ব্যাখ্যা করে বুঝতে পারবা। দাঁড়াও, আমি একটা নতুন স্লাইডে যাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে। ওকে, তোমরা তো একদম নতুন, না বুঝতেই পারো। ফর এন এক্সাম্পল, তোমার এই যে কবি এরকম একটা দ্বীপে বসে আছেন, এখানে বলা হচ্ছে কবিতার মধ্যে, এবং এই দ্বীপের মধ্যে হচ্ছে গিয়ে কবি তোমার হলো গিয়ে ধান গাছ লাগাইছে। সাপোজ এগুলো হচ্ছে তোমার কবির ধান গাছ, ওকে, এগুলো হচ্ছে কবির ধান গাছ। এবং এই দ্বীপটার চারদিকে যেহেতু দ্বীপটার চারদিকে হচ্ছে তোমার কি রয়েছে, আমার নদী রয়েছে। এখন এই দ্বীপটার অপর প্রান্তে তোমার একটা গ্রাম রয়েছে, কবি হলো গিয়ে বলতেছে, তিনি আমাদের যে কবি সাহেব রয়েছেন, কবি সাহেব এই দ্বীপটার মধ্যে অবস্থান করতেছে। এগুলা হচ্ছে গিয়ে কবির ফসল, বা হচ্ছে গিয়ে ভাবার্থ বললে কবির সৃষ্টিকর্ম। এই যে ফসলগুলো রয়েছে, কবি তার ফসলগুলো নিয়ে এই গ্রামে হলো গিয়ে যেতে চান, নিজেও যেতে চান, কিন্তু তিনি আসলে যেতে পারতেছেন না। এবং একটা লোক আসে তোমার নৌকায় করে, এই লোকটা এসে তোমার কবির যে ফসলগুলো রয়েছে, ফসলগুলা নিয়ে সে এদিকে হলো গিয়ে চলে যায়। কিন্তু আমাদের যে কবি সাহেব রয়েছে, তারা এই মানুষটা হচ্ছে গিয়ে কবি মন খারাপ করে বসে আছে। এই যে কবি সাহেব রয়েছে, এই কবিকে হচ্ছে গিয়ে নেয় না, কারণ কবির যে জীবনটা, সেই জীবনটা আসলে তার এই কর্ম করতে করতে কেটে গিয়েছে, এবং দিন শেষে তিনি আসলে
মৃত্যুকে আলিঙ্গন করে নেবেন, তার তো আসলে মানে এই পৃথিবীতে আজীবন বেঁচে থাকবেন না, মানে এটাই তো হলো স্বাভাবিক, তাই না? সো এরকম একটা জায়গা থেকে পরের স্লাইডে যদি হলো যাই, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, যেটা হলো বললাম এই যে একটা দ্বীপ, দ্বীপের মধ্যে হচ্ছে আমার এই ধান ক্ষেত রয়েছে, এই ধান ক্ষেতের চারদিকে আমার কি দেখতে পাচ্ছি, পানি রয়েছে। এবং এখানে বলতেছে যে তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জল জলস্রোতে বিস্তৃত ছোট ক্ষেতটুকু আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ এখানে যে কবি রয়েছে, কবি হলো ভয় পাচ্ছে এই পানির কারণে তার এই ফসলের কোনো ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, কবি এক ধরনের ভয় পাচ্ছেন। এরকম যে ভয় লাগার বিষয়টা, সেখান থেকে যদি হলো আমি চিন্তা করি, তোমার হচ্ছে গিয়ে কবি ভাবছেন তার যে সৃষ্টিকর্মগুলা এই পৃথিবী থেকে হারিয়ে যাবে কিনা। কিন্তু এই যে বাঁকা জলটা রয়েছে, বাঁকা জল দিয়ে তোমার অনন্ত কালস্রোতের প্রতীক, অনন্ত কালস্রোতের প্রতীক, এই কালস্রোত তোমার হয়তো কবিকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে, কিন্তু কবির যে কর্মটা, যে ফসলটা, সেই ফসলটাকে আসলে বাঁচিয়ে রাখবে, এরকম একটা অবস্থা। এরপর দেখি সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে। তোমরা আই গেস অপশন দিয়ে এখন বুঝতে পারবা, না পারলেও। আমার এই সোনার ধানে গিয়াছে ভরি, এখন আমার লহ করুণা করে, গগনে গরজমে ঘন বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনারও তরী। অ্যান্সার হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনারও তরী। কেন? এই যে যেটা বললাম, কবির যে তোমার ফসলগুলা তো এই নৌকাটা হলো গিয়ে নিয়ে চলে গেল। তার মানে আমাদের এখানে কি বলতেছে, কবি আসলে আক্ষেপ প্রকাশ করতেছে, আমার সৃষ্টিকর্মগুলা নিয়ে চলে গেল, আমার সৃষ্টিকর্মগুলা নিয়ে চলে গেল, কিন্তু আমাকে আর নিল না। অর্থাৎ পৃথিবীতে যা মানুষের জীবনটা দিন শেষে নষ্ট হয়ে যাবে, দিন শেষে শেষ হয়ে যাবে, ওই আক্ষেপটা এখানে মূলত প্রকাশিত হচ্ছে। মূল কবিতা লাইন বাই লাইন পড়লে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে তোমার শব্দার্থ তরু ছায়া মশি মাখা, এই যে এখানে ছবিটার মধ্যে আমি একটা গ্রাম দেখাইলাম না, এই গ্রামের মধ্যে, গ্রামটাতে অনেক গাছগাছালি রয়েছে, সেটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গান গিয়ে তরি বিয়ে কে আসে পরে, এই যে এখানে তোমার যে একটা তোমার নৌকার কথা বলছি, এই নৌকাটার কথা বলছে যে এই কে আসতেছে এই নৌকায় করে, ঠিক আছে? ওকে, কোনো দিকে নাহি চায়, ওই যে নৌকার যে মাঝিটা, সে কোনো দিকে তাকাচ্ছে না, কোনো দিকে না তাকায় সে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নৌকা দিয়ে সাঁতার কাটতে কাটতে। এবং তাকে তোমার কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে কি আমার আসলে মহাকালের প্রতীক। দেখে যেন মনে হয় চিনি উহারে, এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির মনে আসলে সংশয় থেকে যায়, ঠিক আছে? অর্থাৎ কবির কাছে মনে হচ্ছে যে এই লোকটাকে তো আমি চিনি, এই মাঝিকে আমরা চিনি, কিন্তু তারপরও কবির মনে একটা সংশয় থেকে গেছে। দ্যাটস ইট। তারপর সোনার তরী কবিতায় ঠাই নাই কথাটিতে মাঝির কেমন ভাব প্রকাশিত হয়েছে, অনাগ্রহ। ওই মাঝি যখন কবির যাবতীয় ফসলগুলো হচ্ছে কি নিয়ে নেওয়ার পর কবি বলে আমার সৃষ্টিকর্মগুলো নিয়ে নিয়েছো, এবার আমাকে একটু নাও, মাঝি নেয় না। ওই জায়গা থেকে বেসিক্যালি এই উক্তিটা করা হয়েছে। আচ্ছা, এরপর দেখি ওগো তুমি কোথা যাও কোন বিদিশে, নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা, বিদেশ এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপর অর্থাৎ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কবি হলো কি জিজ্ঞেস করতেছে ওই মাঝিকে তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও। আসলে তোমার মাঝি দৃষ্টি আকর্ষণের জন্য কবিতার ফসলগুলোকে ওই তোমার যে ক্ষুরধারা স্রোত রয়েছে, সে স্রোত থেকে বাঁচানোর জন্য এই প্রশ্নটি হলো কি জিজ্ঞেস করেছে। এরপর দেখি বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক বলতে তোমার বোঝানো হচ্ছে কি তীরে, অর্থাৎ দ্বীপের তীরে এসে তরি মানে হচ্ছে কি আমার কি নৌকা, তরি মানে হচ্ছে গিয়ে আমার নৌকা। চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে মূলত প্রকাশিত হয়েছে। দ্যাটস ইট। আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টার কবি সৃষ্টি সম্ভার। এখানে আসলে সোনার ধান বলতে কৃষকের যে ফসল বা হচ্ছে কি তোমার কবির যে সাহিত্যকর্ম। আর আছে আর নেই দিয়েছি ভরে, অর্থাৎ কবিতার সকল যে ফসল, সকল যে সৃষ্টিকর্ম ওই নৌকায় তুলে দিছে, সেটাই এখানে বলা হচ্ছে। থরে বিথরে, এটার মানে হচ্ছে কি স্তরে স্তরে বা সুবিন্যস্তভাবে সাজানো।
আচ্ছা, এখানে তোমার আরেকটা এমসিকিউ রয়েছে, মূল কবিতার মধ্যে ঢুকলে আমরা এটার ব্যাখ্যাটা পাবো। আচ্ছা, এরপরে আমাকে এখানে লহ করুণা করে, এর মানে হলো গিয়ে কবি হলো গিয়ে চাচ্ছেন যে তিনিও যাতে তার ফসলের সঙ্গে ওই মাঝির সাথে আরেক জায়গায় যেতে পারেন, এবং ঠাই নাই ছোট সে তরি, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওই তরিটার মধ্যে আর হলো গিয়ে ঠাই নাই। কবি চাচ্ছিলেন মাঝির সঙ্গে ওই তরিতে করে নিরাপদ আশ্রয় যেতে, বাট মাঝি তাকে নেয় না। ওকে, শূন্য নদীর তীরে রহিনুপুরি, দিন শেষে কবি ওই নদীর তীরে তার ফসলগুলা দিয়ে দিছে সোনার তরীকে, মাঝিকে দিয়ে দিছে। এই যে তোমার কবি রয়েছেন, কবি আসলে একা একা ওই দ্বীপের মধ্যে পড়ে আছেন, এটা বেসিক্যালি বলা হচ্ছে। আমরা এবার মূল কবিতার মধ্যে হলো কি ঢুকবো, ঢোকার আগে তোমাদেরকে একটু সামারাইজ করি। আমরা কিন্তু এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি, কবি এটা করেছেন, কবি সেটা করেছেন। আমি যদি খুবই সিম্পলি জাস্ট 3 বাক্যে কবিতাটাকে সলিউশন দিই, তাহলে বুঝতে পারবা। নাম্বার 1, কবি অনেকগুলো ফসল ফলিয়েছেন, আক্ষরিক অর্থ। কবি এই ফসল দিয়ে আসলে তার সৃষ্টিকর্মকে বুঝাচ্ছেন। নাম্বার 1 বাক্য শেষ। নাম্বার 2, কবি চান তার এই সৃষ্টিকর্মগুলো নিরাপদে থাকুক, তার সৃষ্টিকর্মগুলো সেফ থাকুক, কিন্তু তার চারপাশে একটা নদী আছে, সে নদীর পানি হলো গিয়ে সে বারবার ওই দ্বীপটার পারে হলো গিয়ে আছড়ে পড়ছে। কবি দেখে খুব ভয় পাচ্ছেন, কবি ভাবতেছেন হায় হায় আমার তো সব ইয়াগুলা নিয়ে যাবে, আমার সব ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে। সো কবিটা নিয়ে খুব ভয় পাচ্ছেন, এটা হলো কি 2 নাম্বার পয়েন্ট। এবং কবি চাচ্ছেন সে তার নিজেকে সহ এই ফসলগুলো যাতে সেভ করতে পারেন। ঠিক এমন একটা পয়েন্টে দেখলেন যে একটা সোনার তরী আসতেছে। গেল। নাম্বার 3, আমার যে সোনার তরীটা আসলে মহাকালের প্রতীক। সোনার তরীটা কি? মহাকালের প্রতীক। অর্থাৎ মানে ফর অ্যান এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে তোমার সেই 1941 সালে হলো মারা গেছে, তার কবিতা আমরা 2026 সালে এসে হলো পড়তেছি তো। তার মানে তার এই কবিতাটা যুগ ধরে টিকে আছে। এটাই হচ্ছে কি আমার মহাকালের প্রতীক। তো কবি যাচ্ছে, আচ্ছা সোনার তরী আসছে, খুব ভালো হয়েছে, ইয়াস আমার যে ফসলগুলো আছে ফসলগুলো আমি সোনার তরীতে তুলে দিই। পালা কথা, মাঝি আসছে, মাঝি এসে ফসলগুলো নিছে। 3 নাম্বার পয়েন্টটা বলতেছি। মাঝি এসে ফসলগুলো নিল, নেওয়ার পরে কবি বলতেছে মাঝি ভাই আমার ফসলগুলো তো নিয়েছো, এবার আমাকে একটু নাও, আমিও একটু উঠি সোনার তরীতে। মাঝি বলতেছে না, সম্ভব না, আমার তরীটা ভরে গেছে, আমার তরীটা অনেক ফুল হয়ে গেছে, তোমাকে আমি নিতে পারবো না, তুমি এখানে থাকো, আমি যাই, টাটা বাই। মাঝি চলে গেছে। বেসিকলি পুরা যে আমি 3টা পয়েন্টার বললাম, কবি ফসল ফলাইছে, কবি ফসল নিয়ে চিন্তিত, মাঝি এসে কবি ফসল নিয়ে চলে গেছে, কবিরা নেয় নাই। এই যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টের এন্ড গোল একটাই, তোমাকে মানুষ চিনবে তোমার কর্ম দ্বারা, তোমার কাজ দ্বারা। তুমি মরে ভূত হয়ে যাবা, বাট তোমার কর্ম আর কাজ থাকবে। ফর অ্যান এক্সাম্পল, আমার এই ভিডিওটা দীর্ঘদিন তোমাদের কাছে থাকবে, তুমি এই ভিডিওটা দেখে শোনার তরে বুঝতে পারবা, বাট আমি বেঁচে থাকবো কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। তার মানে আমি এখানে ম্যাটার করতেছি না, ম্যাটার করতেছে হোয়াট আই ডিড, আমার যে কর্মটা সেটা এখানে ম্যাটার করতেছে। বুঝছি কি বুঝছি না একটু জানিয়ে দিও। ওকে স্টুডেন্টস, নাও ইটস টাইম ফর আমাদের কবিতা। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। গগনে গরজমে ঘন বরষা, কুলে একা বসিয়েছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, চলো ব্যাখ্যা করি আমরা। আচ্ছা, গগনে মানে আকাশ, গরজে মানে গর্জন করে, বরষা মানে বর্ষা, যখন বৃষ্টি হয়। কুলে একা বসিয়েছি নাহি ভরসা, কৃষক রূপী কবি। কবি হচ্ছে গিয়ে আমার এখানে ভাবার্থ, অর্থাৎ যা লেখে তা বুঝায় না, অন্য কোনো জিনিস বুঝায়, গ্রামের মাথার মতো। কৃষক হচ্ছে গিয়ে এখানে আক্ষরিক অর্থ। আচ্ছা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি ভাড়া ভাড়া মানে হচ্ছে কি তোমার প্রচুর পরিমাণে ধানের কথা বেসিক্যালি বোঝানো হচ্ছে, যে অজস্র প্রচুর নির্ধারক বিশেষ্য। ওকে, এখানে তোমার কুলে একা বসে আছি নাই ভরসা, এখানে আসলে আমাদের যে কৃষক রয়েছে, কৃষক তার যে হলো ধানগুলো নিয়ে বসে আছে। গেল আগাই সামনের দিকে। রাশি রাশি ভাড়া ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খরা পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। আসো,
ধান কাটা হলো সারা ভাবার্থে কবির সৃষ্ট গল্প, কবিতা এবং উপন্যাস। ধান বলতে আক্ষরিক অর্থে বোঝায় ফসল, আক্ষরিক অর্থে বোঝায় ফসল, বাট ভাবার্থে বোঝায় কবির কবিতা এবং উপন্যাস। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা, খুরের মতো ধারালো স্রোত। খরপরসা, খরপরসা মানে ধারালো বর্ষার মতো, অর্থাৎ নদীর যে স্রোতটা ধারালো বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো বরসা, নিরন্তরভাবে গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে, অর্থাৎ এখানে বলতেছে যে কবি কোনো বিরতি ছাড়া, কবি কোনো বিরতি ছাড়া ধান কাটছে। ধান কাটা মানে তার যে কর্ম, সে তার কর্মটা হলো গিয়ে করছে। এই কর্ম করতে করতে তোমার বর্ষা চলে আসছে এবং কবি এখন কনফিউজড যে এই বর্ষার কারণে তার যাবতীয় যে তোমার আছে, তার যাবতীয় যে তোমার সৃষ্টিকর্ম রয়েছে, সেই সৃষ্টিকর্মগুলো ধ্বংস হয়ে যাবে কিনা। ওকে, আর এই জায়গা থেকে বলা হচ্ছে ধান কাটতে কাটতে যেমন বর্ষা চলে আসে, তেমনি জীবন চলতে চলতে এক সময় মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে। কবি ভাবছেন এই মৃত্যুর সময়টা ঘনিয়ে আসলে তার মৃত্যুর পাশাপাশি তার কর্মটাও আসলে মরে যাবে কিনা সেটা তিনি নিয়ে কনফিউজড। এটা হলো মূল বিষয়, মাথায় রেখো। আচ্ছা, আগাই। তো এই যে আক্ষরিক অর্থ দেওয়া আছে, বর্ষাকালে মেঘ প্রচণ্ড গর্জন করছে, এদিকে নদীর কূলে একা বসে আছেন এক কৃষক। সে কোনো ভরসা পাচ্ছে না, কারণ সে ধান কেটে রেখে দিয়েছেন। খুরের মতো স্রোত ধারালো বর্ষার গতিতে চলছে, যেন কবি ভীষণ চিন্তিত হয়ে পড়ছেন। এখানে আসলে যে এই লাইনটা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, আমি কাজ করতেছি, কাজ করতে 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 একদিন হঠাৎ করে আমার মৃত্যুর সময় চলে আসবে, তখন আমি কিন্তু মারা যাব, তাই না? আমরা কিন্তু তখন মারা যাব। সো এই যে একটা বিষয় রয়েছে, আমার যেখানে মৃত্যুর যে ব্যাপারটা এখানে চলে আসতেছে, এরকম একটা স্ট্যাটাস থেকে আমি হলো গিয়ে বুঝতে পারি আমাদের যে কর্মগুলা যদি আমরা ঠিকঠাক মতো সম্পাদন না করতে পারি, এক সময় কিন্তু আমি মারাই যাব। বাট যদি আমার কর্ম থাকে, তখন আমার মনে ভয় থাকতে পারে আমি তো মরে গেলাম, তাহলে কি আমার কর্মগুলোও শেষ? দ্য অ্যান্সার ইজ নো। তোমার যদি কর্মগুলা মানুষের উপকারের জন্য হয়, মানুষের ভালোর জন্য হয়, তোমার কর্মগুলো আজীবন কিন্তু থাকবে। ঠিক আছে? ওকে, গেল। ভাবার্থ, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন। জীবনের প্রায় শেষ সময় এসে তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্মগুলো আসলে সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলো যাতে সময়ের সাথে সাথে হারিয়ে না যায়, যেটা হলো মাত্র আমরা বললাম। এরপর দেখি, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি, অর্থাৎ তার ধান কাটা যে হয়ে গেছে, তার মানে তার জীবন শেষ, তার কর্ম শেষ। এখন কর্মের পরিণতি কি হবে, কর্মের ফলাফল কি হবে, সেটাকে সংরক্ষণ করা হবে কি হবে না, এটা বেসিক্যালি বলা হচ্ছে। ওকে, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি একা। একখানি, এখানে তোমার এই যে আমি যারা দ্বীপের ছবি আঁকছিলাম না, ওই ছোট্ট দ্বীপটাকে পৃথিবী হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে কবি তার কর্ম করছেন। আমি একা সাধারণ অর্থে তোমার এই আমি দিয়ে আসলে তোমার কৃষককে বোঝানো হচ্ছে, বা ভাবার্থে তোমার শিল্পদ্রষ্টা কবিকে বোঝানো হচ্ছে। কৃষকের নিঃসঙ্গ অবস্থা পৃথিবীতে, দেখো পৃথিবীতে যখন একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে কিন্তু একাই যেতে হয়। তার কবরে গিয়ে কিন্তু কেউ শুচ্ছে না, বা তার সাথে কিন্তু শ্মশান ঘাটে গিয়ে কেউ নিজেকে দাহ করতেছে না। মানুষ আসলে বাই বর্ন অ্যালোন, এই যে বিষয়টা, এটা এখানে মূলত বলা হচ্ছে। এবং তারপরের যে বিষয়টা এখানে বলতেছে যে শিল্পস্রষ্টা কবির একাকিত্ব অবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছেন তিনি কয়েকদিনের মধ্যে মারা যাবেন, তাহলে তার এই সাহিত্যকর্মগুলোর কী হবে, এরকম একটা জায়গা থেকে বেসিক্যালি এই উক্তিটি করা হচ্ছে। এরপর দেখো কি বলতেছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, অর্থাৎ অনন্ত কালস্রোতের হচ্ছে কি তোমার প্রতীক। এই কালস্রোত এসে তাকে ধ্বংস করে দিতে পারে, এটাই বেসিক্যালি বলতেছে। ওকে, ধান ক্ষেত্রী ছোট দ্বীপের আঙিয়ে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোত। ওই যে বললাম না, ধান কেটে চারপাশে তোমার স্রোত বহমান হচ্ছে, সেই স্রোত বহমান হওয়ার যে বিষয়টা, সেটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ডান।
গেল। এরপরে হচ্ছে কি তোমার পরপারে দেখি একা নদীর অপর পাশে, নদীর অপর পাশে ভাবার্থে তোমার যে মৃত্যুর যে পরের যে জীবনটা, পরপারে, পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা। কবি যে অপর পারে একটা সুন্দর হইল গিয়ে গ্রাম দেখতে পাচ্ছে, সে গ্রামটার কথা হইল গিয়ে বলতেছে। এই গ্রামটা আসলে অনেক সুন্দর, আসলে তোমার পরপার, মৃত্যুর পরের যে জীবন সেটাকে বোঝানো হচ্ছে। এরপরে দেখি তরু ছায়া মুসি মাখা গ্রামখানে মেঘে টাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এখানে তোমার এই তরু ছায়া মুসি মাখা গ্রামখানে মেঘে ঢাকা, এটাকে তোমার পরপার বোঝানো হচ্ছে। দেখো এখানে কি বলতেছে, ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায়, গাছের ছায়ায় কালো রঙে মাখানো, ভাবার্থে মহাকালের অতল যে অন্ধকার, সে অতল অন্ধকারকে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে। এখন প্রভাত বেলা, আচ্ছা এটাকে ব্যাখ্যা করে নিই। সকালবেলাতেই নদীর অপর পাশে গ্রামটি বর্ষার মুখর প্রাকৃতিক রূপে মেঘে ঢাকা পড়ে গাছের মতো কালচে বর্ণ ধারণ করেছে। আচ্ছা তোমাদেরকে যে ছবিটা দেখালাম, এই যে তোমাদেরকে যে ছবিটা দেখালাম না, এই যে এই যে আমার ছবিটা দেখালাম, এখানে যে বারবার হলো গায়ে বলতেছে প্রভাত বেলা তরু ছায়া মসিমাখা, বেসিক্যালি এই গ্রামটাকেই বোঝানো হচ্ছে, এই গ্রামটাকে বোঝানো হচ্ছে, এটা আসলে তোমার পরের যে লাইফটা, মৃত্যুর পরের যে লাইফটা, সেটাকে তোমার মূলত ইন্ডিকেট করে। আচ্ছা সো যাই হোক, এখন দেখতে পাচ্ছ প্রভাত বেলা, এটা তোমার একটা হাইলাইট করা, এটা হাইলাইট করার কারণ হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসছিল যে সোনারতরী কবিতাটাতে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে, সকালবেলা, দিনের বেলা, রাতের বেলা নাকি বিকালবেলা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কি আমার সকালবেলা। এরপরে কি বলতেছে, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ এপারে তোমার ছোট্ট ক্ষেত আছে, সেই ছোট্ট ক্ষেতটাতে কবি একলা কাজ করছে, অর্থাৎ ওই যে দ্বীপটা, ওই দ্বীপের কথা। আর এই ছোট ক্ষেত বলতে আসলে তোমার যে পৃথিবীটা রয়েছে, সেই পৃথিবীর কথাই মূলত ইন্ডিকেট করা হয়েছে। কৃষক যে পাশে বসে আছে, অর্থাৎ ইহকাল বা তোমার পৃথিবীর যে লাইফটা। ওকে, এরপরে দেখি তো সোনারতরী কিসের প্রতীক, একটু পরে আসবে, তোমার জীবনের প্রতীক, আমার একটু পরে দেখতেছে এটা। আচ্ছা, গান গিয়ে তরিবে কে পাশে কে আসে পরে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে লাইনটা, এই লাইনটাও কিন্তু আমার এইচএসসি প্লাস অ্যাডমিশনে এসেছে। আচ্ছা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, কবির ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। কবির ভাবনায় সে কি, সে হচ্ছে কি তোমার নির্মোহ মহাকালের প্রতীক। অর্থাৎ একটা লোক আসতেছে, যে হলো মহাকাল, সোনার তরী বেয়ে বেয়ে হলো একটা লোক আসতেছে। এই লোকটার কাছে তো কবিতার সম্পত্তিগুলো তুলে দিবে বা কর্মগুলো তুলে দিবে। একটু আগে আমরা এমসিকিউ ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু এটাই হলো গিয়ে পড়েছি। তো কবির এই জিনিসটা যে তুলে দেওয়ার বিষয়টা রয়েছে, এখান থেকে হচ্ছে কি আমরা বলতে পারি যে আমাদের যে এই তরীটা রয়েছে, এই তরীটা মানে হচ্ছে আমাদের এক কথায় যে মাঝিটা হলো গিয়ে আসতেছে, সে হলো তোমার নির্মোহ মহাকালের প্রতীক, যেখানে আসলে আমাদের কর্মগুলা আজীবন জীবিত থাকে। এরপরে দেখি এই আগন্তুক মাঝি বা কৃষক শিল্পদ্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলো কবির কৃষক বা শিল্পদ্রষ্টা কবির মনে সংশয় থেকে যায়। দেখো চেনা কেন মনে হচ্ছে, আমরা তো সবাই চাই এই পৃথিবীতে লম্বা সময় ধরে বেঁচে থাকতে, তো আমরা তো বেঁচে থাকতে পারি না। বাট এই যে মহাকাল রয়েছে, মহাকালের যে আমি এক পর্যায়ে হারায় যাব, সেটা তো আমরা সবাই জানি। তাই কবির কাছে মনে হচ্ছে আমি যদি আমার এই আমার এই শিল্পশস্ত্রটা মানে শিল্পকর্মগুলা না বাঁচায় রাখতে পারি, তাহলে আর কি হবে। সো ওই যে আমার মহাকালে বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা থেকে আমি মাঝিকে চিনতে পারছি, কারণ সে তো মহাকালের প্রতীক। তাই খুব একটা সংশয় প্রকাশ করছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন করছিল যে আলোক চুক্তির দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে আসলে কবির মনে যে সংশয়, সেই সংশয়টাকে বোঝানো হয়েছে। ওকে, এরপরে বলছে ভরা পালে চলে যায়, একটা পালতোলা নৌকা নর্মালি হলো চলে যাচ্ছে, মানে নৌকা যেভাবে নর্মালি চলে যায় ওইরকম বলতেছেন। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে ধুতারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
খুবই সিম্পল, একটা নৌকা যাচ্ছে, নৌকা যখন যায় নৌকার সামনের দিকটা এরকম চোখ্খা থাকে, সামনের দিকটা যখন হলো চোখ্খা থাকে তখন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে তোমার কি হয়, নদী পানিগুলো হলো কেটে কেটে সে সামনের দিকে গিয়ে যায়, এটাই বলতেছে। কোনো দিকে না চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, নৌকা যখন আসে ঢেউগুলো দুদিকে আছড়ে আছড়ে পড়ে মানে সামনের দিকে আগায় যাচ্ছে, দেখের জন্য মনে হয় চিনি উহারে, অর্থাৎ আমার দেখে মনে হচ্ছে আমি তাকে চিনি, এরকম একটা হলো গিয়ে অবস্থা। সো এখানে আসলে তোমার ঢেউগুলো নিরুপায় দিয়ে বোঝানো হচ্ছে প্রবাহমান সময় বা মহাকাল। আচ্ছা, তো আমরা মোটামুটি এতটুকু বুঝেছি যে বাঁকা জল হচ্ছে কালস্রোত, যে কালস্রোতের আক্রমণে আমরা সবাই একদিন হারিয়ে যাব বা মৃত্যুকে হলো বরণ করে নিব। বাট কালস্রোতের উপরে যে সোনার তৈরি যে মাঝিটা রয়েছে, সে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, যে আমাদের কর্মগুলোকে সংরক্ষণ করবে। আচ্ছা, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তৈরি কুলেতে এসে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কবি বলতেছে মাঝি ভাই কই যাও, কোন বিদেশে চলে যাচ্ছ আমাকে ফেলে। তো জিজ্ঞেস করতেছে আর কি, বারেক ভিড়াও তৈরি, বারেক মানে কি, বারেক মানে হচ্ছে কি তোমার একবারের জন্য এই তরিটা হচ্ছে কি তোমার কুলেতে এসে ভিড়াও, অর্থাৎ তীরে লাগাও তোমার হচ্ছে কি, যাতে করে মানুষজন সেই জিনিসটা দেখতে পারে, মানে কবি তার যে শিল্পকর্ম রয়েছে শিল্পকর্মগুলোকে তুলে দিতে পারে। তো এখানে গিয়ে বলতেছে ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের জন্য কথাটা বলতেছে। এখানে তোমার বিদেশে বলতে এই পুরা যে বাক্যটা রয়েছে এতে কি বোঝানো হচ্ছে, চিরায়ত শিল্পলোক, সে তো মহাকালের প্রতীক, সে তো আজীবনই হলো কি বেঁচে থাকবে। তো এই যে মহাকালের প্রতীকটা কি, চিরায়ত শিল্পলোকের প্রতীক, যেখানে কবিতার কর্মগুলোকে শোকেস করতে পারবে, এটাই বলতেছে। বারেক ভিড়াও তরি কুলিতে এসে, বারেক বলতে বোঝানো হচ্ছে একবার, বারেক ভিড়াও তরি কুলিতে এসে, অর্থাৎ তোমার তীরে লাগাও, তীরে তুমি জিনিসটাকে সাপোর্ট দাও, এরকম। চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য এই কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। কবি বলছে একবার আসো প্লিজ, একবার আসো, আমার শিল্পকর্মগুলোকে নিয়ে যাও, মহাকালীটাকে রেখে দাও, আমার জন্য খুব ভালো হয়, এরকম বলতেছে। যেও যেটা যেটা চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। কবি বলতেছে যেখানে খুশি তুমি চলে যাও, যাকে খুশি তাকে হলো কি আমার জিনিসগুলো দিয়ে দাও, শুধু তুমি নিয়ে যাও, আমার কর্মগুলোকে নিয়ে যাও, মহাকালে আশ্রয় দাও ক্ষণিকে হেসে। অল্প একটু হাসি দিচ্ছে, হাসি দিয়ে বলতেছে আমার সোনার ধান কুলেতে এসে, কুলেতে মানে তীরে এসে আমার সোনার ধানটাকে নিয়ে যাও, এটাই বেসিক্যালি বলতেছে। আচ্ছা, সোনার মাত্রাবৃত ছন্দ রচিত বাট পরিচয় থেকে আসছে। এরপর দেখি, যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিহাছি পরে এতকাল নদী কূলে। সো এরপর কৃষকরূপী কবি কি করছে, তার যা যা আছে সব কিছু হলোকে তোমার নৌকায় হলোকে তুলে দিছে, এবং মহাকালের প্রতীক ওই যে তোমার মাঝি রয়েছে, মাঝি হচ্ছে কি তোমার ওই জিনিসগুলো নিয়ে নিয়েছে। একটা প্রশ্ন আসে, মহাকালের প্রতীককে, মহাকালের প্রতীক হচ্ছে কি তোমার মাঝি, মহাকালের প্রতীক মাঝিকে অনুরোধ করছে, এটা মনে রাখো, এটা কিন্তু আসলে প্রশ্ন আসে তোমাদের কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার প্রথমেই কিন্তু এই প্রশ্নটা পাবা, আমার গ্যারান্টি। সো গেল তরণী পরে, পরে মানে উপরে, আর আছে আর নাই দিয়াছি ভরে, অর্থাৎ কবিতার যাবতীয় সৃষ্টিকর্ম দিয়ে দিয়েছে, এতকাল নদী কূলে, অর্থাৎ এই পৃথিবীতে বসে সে যা কর্ম করছে সব কর্ম দিয়ে দিছে। যাহা লয়েছিল ভুলে সকলে দিলাম তুলে থরের ভিতরে, এখন আমার আল্লাহ করুণা করে। কবি দুষ্ট আছে, কবি জানে যে এটা মহাকালের প্রতীক, মহাকাল শুধু কর্ম নিবে, কবি জানে, কবি তাও একটু ট্রাই করতেছে, বলতেছে আমার কর্মগুলো তো নিয়ে নিচ্ছ, এবার আমাকে একটু নাও, আমাকে একটু অমরত্ব দাও। সো যাই হোক, এরকম একটা অবস্থা, থরের ভিতরে মানে স্তরে স্তরে সুবিন্যস্ত করে গেল। এরপর মাঝি বলতেছে ঠাই নাই ছোট সে তরি, আমার সে সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে। আচ্ছা যাচ্ছি। সো এখানে ওই যে তোমার লোকটা আছে, ওই লোকটা হচ্ছে কে বললো, মাঝিটা বললো আরে ঠাই নাই, তোমার সোনার ধানের নৌকা পড়ে গেছে, তোমাকে আমি আর নিতে পারবো না। অর্থাৎ মহাকাল একটা মানুষের জীবনকে নেওয়াকে আসলে তোমার প্রত্যাখ্যান করলো, মানুষের জীবনকে সে আসলে নিতে চায় না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ
এটা দিয়ে আসলে তোমার যে বর্ষাকাল রয়েছে, বর্ষাকাল বলতে আসলে তোমার যে কাল মানে কালো স্রোতটা রয়েছে সেই কালো স্রোতকে বোঝানো হচ্ছে। শূন্য নদীর তীরে রহিনপুরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কবি বলতেছে শেষমেশ শ্রাবণ গগন, যে আগের যে ইয়াটা ছিল শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, শূন্য নদীর তীরে অর্থাৎ পৃথিবীতে সে আসলে একা নিঃসঙ্গ, এই পৃথিবীতে তার আর কেউ নাই। তার যে কর্মগুলো ছিল কর্মগুলো মহাকাল নিয়ে গেছে। রহিনপুরী পড়ে আছে, একা একা আছে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী সব কিছু হইলোকে নিয়ে গেছে, আর কোনো কিছু হইলোকে বাকি রাখে নাই। তো এর মাধ্যমে হচ্ছে কি আমাদের এই কবিতাটা শেষ হয়ে যায়। পাঠ পরিচিতি ঢোকার আগে ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই। এই কবিতায় 3টা জিনিস কথা বলা হয়েছে। নাম্বার 1, কবির সৃষ্টিকর্ম, কবির সাহিত্যগুলা। কবি মনে করতেছেন একদিন তো পৃথিবী থেকে তার চলে যেতে হবে, তার সাহিত্যগুলোকে সংরক্ষণ করা উচিত। নাম্বার 2, মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক যারা আছে, যে তোমার হলো গিয়ে এখানে যেটা মাঝিকে বলা হচ্ছে, মাঝি আসলো, এসে কবি তার সাহিত্যকর্মকে সেভ করার জন্য কবির যাবতীয় সাহিত্যকর্ম তার নিজের তরিতে বা নিজের নৌকায় বা নিজের যে মহাকাল রয়েছে মহাকালে নিয়ে গেল, অর্থাৎ মহাকালে কবির সাহিত্যকর্মগুলো সেফ অ্যান্ড সিকিউর থাকবে। নাম্বার 3, কবি এখানে যে তোমার সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন, সেখানে কবির একটা ইচ্ছে ছিল। কবির ইচ্ছেটা হচ্ছে তিনিও মহাকালের প্রতীকে অমরত্ব অর্জন করবেন। তাই তিনি মাঝিকে বলছিল যে আমাকে এবার নৌকায় তুলে নাও, যেটা হলো মাঝি ইভেনচুয়ালি ডিনাই করে। এই যে মাঝির এখানে ডিনায়ালটা, এটা আসলে কবিকে খুব বাজেভাবে হার্ট করে, এবং কবি আসলে এই রিয়েলিটিটা বুঝতে পারে যে এই পৃথিবীতে আমরা সবাই আসলে একা। দ্যাটস ইট, খুবই সিম্পল। এক বাক্যে কবিতা হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ঠিক আছে, মানুষ তার কাজের মাধ্যমে বাঁচবে, মানুষ কখনো দীর্ঘদিন বেঁচে থেকে বাঁচবে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের মরতেই হবে। ঠিক আছে, এটাই ছিল কিন্তু আমাদের পুরো কবিতার একদম সার বক্তব্য। আর আমাদের কিন্তু এবার পাঠ পরিচিতির পাঠটা আসলে তোমার খুবই সিম্পলি বলা হয়েছে। আমি এই মাত্র যা বললাম সেটা এখানে দেওয়া রয়েছে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা কি? সে ধরো একটা কবিতার বই, ওই কবিতার বইয়ের থেকে যে কোনো একটা কবিতার নাম নিয়ে ওই কবিতার বইটার হচ্ছে কি তোমার নামকরণ করা হয়েছে। কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো কবিতা থাকে, 10, 20, 30, 40, 100টা কবিতা থাকে। এর মধ্যে সাপোজ 50টা কবিতার মধ্যে থেকে তোমার যে কোনো একটা কবিতার নাম পিক করা হয়েছে, পিক করে ওটাকে দিয়ে তোমার বইয়ের নামটা করা হয়েছে। তখন যে কবিতার নামটা পিক করা হয়েছে ওটাকে বলা হয় নাম কবিতা। যেরকম সোনার তরী কাব্যগ্রন্থ, এখানে অনেকগুলো কবিতা ছিল, এর মধ্যে একটা কবিতা সোনার তরী, ওইটার নামটা পিক করে বইয়ের নাম করে সোনার তরী হয়ে গেছে তোমার এটা নাম কবিতা। তো যাই হোক, এখানে আসলে পুরো বিষয়টা নিয়ে আমরা এখানে অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। একটা ছোট্ট ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে, সেটা হচ্ছে এই যে সোনার তরী হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি আমাদের 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবো আমরা। এবার আসো আমরা একটা সিকিউ দেখি। ফার্স্ট আমরা সিকিউর অপশন কোশ্চেনকে সলভ করি। বাংলা ক তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। বাঁকা জল বলতে কি বুঝায়? আমরা শুরু থেকে এটা পড়ে আসছি। বাঁকা জল বলতে হলে অনন্ত কালস্রোতকে বোঝায়। এই কালস্রোত হচ্ছে গিয়ে মানুষকে ধ্বংস করে ফেলতে পারে, মানুষের কর্মকে ধ্বংস করতে পারে, এবং কবি চাচ্ছিলেন এই কালস্রোতের হাত থেকে তার কর্মগুলোকে রক্ষা করতে। এবার একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ি। মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তার কাজের জন্য তিনি সারা পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সে পুরস্কার সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন এবং 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করে। খুবই সিম্পল, তার যে কর্মের কারণে এখানে স্মরণ করতেছে। গ নম্বর প্রশ্নটা হচ্ছে কবিতার কোন বিষয়টি মাদার তেরেসা জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অ্যান্সার হচ্ছে মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং মানুষের মহৎ কর্ম টিকে থাকা।
যেরকম মাদার তেরেসার ক্ষেত্রে আমরা কি দেখি, তার নাম শ্রদ্ধা করে কেন স্মরণ করে, কারণ সে চ্যারিটি করছে। রবীন্দ্রনাথের নাম সবাই কেন শ্রদ্ধা করে স্মরণ করে, কারণ তার সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথ আর মাদার তেরেসা কেউ কি এখন বেঁচে আছে? কেউ তো বেঁচে নাই। মাদার তেরেসা মারা গেছে 1997 সালে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন 1941 সালে। তো ইভেনচুয়ালি মহাকালের প্রতীক, মহাকালের স্রোত মানুষকে ধ্বংস করে ফেলে, শেষ করে ফেলে, কিন্তু তার কর্মগুলো কিন্তু আসলে টিকে থাকে। এটাই পুরা উদ্দীপকটার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। ঘ নম্বর, মাদার তেরেসার পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়। হ্যাঁ, মন্তব্যটা যথার্থ। তার কারণ এই যে শ্রদ্ধা ভরে স্মরণ করে, কেন শ্রদ্ধা ভরে স্মরণ করে? কারণ মহাকাল, মহাকালের প্রতীক, আর এই মহাকালের প্রতীকের মধ্যে তাদের যে সৃষ্টিকর্মগুলা এখনো আছে তোমার জীবিত। যেহেতু সৃষ্টিকর্মগুলো জীবিত রয়েছে, তাই এটার অ্যান্সার হচ্ছে তোমার এই পার্টিকুলার জায়গা থেকে আমরা হলো দেখতে পাই আমাদের উভয় ক্ষেত্রে কবিতা আর উদ্দীপকে আমাদের হলো গিয়ে মন্তব্যটি যথার্থ। তার কারণ পরিণতি, যেটা জীবনের পরিণতি, সবাই তাকে যে স্মরণ করছে, সবাই যে তাকে স্মরণ করছে, রবীন্দ্রনাথকে স্মরণ করছে, মাদার তেরেসাকে স্মরণ করছে, এই জায়গা থেকে তারা উভয় হচ্ছে গিয়ে কবিতা এবং উদ্দীপকের মূল উপজীব্য বিষয়। দ্যাটস ইট। এরপর আমরা হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করবো, মানে অ্যাডমিশন টেস্টে আসছে এরকম। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হচ্ছে, বারবার পড়িয়েছি, এটা হচ্ছে আমাদের কালস্রোত। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 2013-14 শিক্ষাবর্ষে এসেছিল। নিচের কোনটি 8 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ রচিত? আমরা একটু আগে পাঠ পড়েছি, দেখে আসছি। এটা তোমার 8 + 5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ রচিত। এটা তোমার কোথায় আসছে? এটা তোমার আসছে তোমার সোনার তরী কবিতায়। এটা আমাদের আসছে সোনার তরী কবিতায়। রাশি রাশি ভাড়া ভাড়া এরূপ শব্দ ব্যবহারকে কি বলে? একই শব্দ আমরা একাধিকবার ব্যবহার করছি, তার মানে এটা আসছে আমার নির্ধারক বিশেষণ হিসাবে। এটা অ্যাকচুয়ালি আমাদের এই জায়গা থেকে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমাদের এইচএসসিতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে না। আচ্ছা, সো এরপর হচ্ছে দেখি, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। একটু বুঝি, কর্মী মানে হচ্ছে কি মানুষ, কর্ম মানুষের কাজ, বলতেছে মানুষের চাইতে মানুষের কাজ বেশি প্রত্যাশিত। মানুষকে কেউ মনে রাখে না, মানুষকে মনে রাখে তার কাজ দিয়ে। সো এটা নিয়ে কথা বলা হয়েছে আমার সোনার তরী কবিতায়, খুবই সিম্পল। রবীন্দ্রনাথ মূলত কি ব্যক্ত করেছেন এই সোনার তরী কবিতায়? এখানে আসলে কবির বেদনা ব্যক্ত করেছেন, যে তার কর্মগুলো নিয়ে গেল, কর্ম টিকে থাকবে আর কবি নিজে টিকে থাকবে না, কবি আর অমরত্ব লাভ করলো না। এই জায়গা থেকে কবি যে না বেঁচে থাকার আক্ষেপ, এখানে কবি বেদনা প্রকাশ পেয়েছে। কাটিতে কাটিতে ধান এলো বরসা, এখানে তোমার কিন্তু আমরা শব্দার্থ টিকা এটা পড়েছিলাম। কাটিতে কাটিতে বলতে তোমার নিরন্তরতা, মানে কন্টিনিউটির বিষয়টা বোঝানো হচ্ছে। তরু ছায়া মসি মাখা, এখানে তোমার কোন রঙের প্রসঙ্গ? এটা আসলে তোমার কালো রঙের, কারণ গাছ দিয়ে ওই পরকালটা এমনভাবে তোমার ঢেকে আছে, দেখে একটা কালো মনে হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। মানে যখন খুব মেঘ করে, দূরে তাকাইলে আমরা কালো দেখি না, আর দূরে যদি গাছ থাকে আমরা আরও বেশি কালো দেখি। তাই এই জায়গা থেকে একটা আনসার হচ্ছে ঘ। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এখানে তোমার কাকে রিকোয়েস্টটা করা হচ্ছে? নৌকার যে মাঝি অর্থাৎ মহাকালের যে প্রতীক, তাকে রিকোয়েস্টটা করা হচ্ছে। সো আমাদের এই যে প্রশ্নটা, এটার উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো স্টুডেন্ট, বেসিক্যালি আমাদের ক্লাসটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। আমরা যদি খুবই হলো শর্টলি বলি, আমি একটা এই যে টপিকটা, এই টপিকটা খুবই ভেঙে 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 তোমাদেরকে পড়িয়েছি। তোমাদের অনেক কিছু হয়তো নতুন লাগতে পারে, একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট একটা জিনিস আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে বাচ্চাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো, তারা কিন্তু অবশ্যই সোনার তরী কবিতাটা এইচএসসিতে আসার আগে ভালো করে বুঝে গেলাম। তো এইচএসসি 28 হোপফুলি তোমাদেরকে এটা অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড আমাদের লাইভ ক্লাসতে অলরেডি বলেছি, লাইভ ক্লাসের একটা ডেমো তো এইমাত্র পেয়েই গেলা, কীভাবে আমরা কি করব, এমসিকিউ সলভ করবো, এবং কোন এমসিকিউ কোথায় আসে, কোন জিকিউ কোথায় আসে, সব কিছু নিয়েও কিন্তু আলাপ আলোচনা করব। আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য রয়েছে রেকর্ডের ক্লাস, কোনো কারণে লাইভ ক্লাস বুঝতে এগুলো রেকর্ড করতে পারবা। তোমাদের সিনিয়র ভাই আপুদের রেকর্ডের ক্লাসগুলো আর্কাইভ হিসেবে দিয়ে দিব। তুমি যদি এখনই কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু
তুমি এখনই ওই ক্লাসগুলো দেখতে পারবা। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবা। আমাদের রয়েছে হলো উইকলি কিউএনএ সেশন, দেন ফেসবুকের ডিসকাশনের জন্য আমরা একটা প্রাইভেট গ্রুপ রাখছি। পাশাপাশি রয়েছে তোমাদের সকল মুশকিল আহসান, আমাদের মাস্টার বুক। অ্যান্ড যারা বেশি ভালো রেজাল্ট করবে আমাদের ডেইলি মান্থলি এক্সামগুলোতে, তাদের জন্য থাকবে এই গিফট হ্যাম্পারগুলো। তো স্টুডেন্ট, সব কিছু মিলে তোমাদেরকে এখন জানাই ধন্যবাদ। আশা করতেছি এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, আমাদের পেইড ব্যাচের ক্লাসে। পেইড ব্যাচের ক্লাসে আরও ফাটাফাটি করে মজা করব, আরও তোমাদেরকে এই টপিকগুলা যেটা আজকে যেভাবে পড়ালাম এইভাবেই তোমাদেরকে আরও এনগেজ করে পড়াবো, কারণ তখন তোমার লাইভে ক্লাসগুলো করবা, আরও বেশি ভালো লাগবে। আর পাশাপাশি ডেইলি কিউএনএ সেশন, আমাদের যে উইকলি কিউএনএ সেশনগুলো রয়েছে, উইকলি কিউএনএ সেশনে তোমার সাথে দেখা তো হবেই। তো বাচ্চারা, অপেক্ষায় থাকলাম তোমাদের। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পেইড ব্যাচের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।